নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গলকে নিয়ে। ইস্টবেঙ্গল সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে গেছে। এই কদিনের মধ্যে কার্লেস কিভাবে দলটাকে পরিবর্তন করলো, যেভাবে দল পরপর টানা কিন্তু 3টে ম্যাচ হারের হ্যাট্রিক করলো, সেই দলই কিন্তু 10টা ম্যাচ অপরাজিত রয়ে কিন্তু সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে গেল। তো এই যে চ্যাম্পিয়ন হওয়ার পিছনে কী কী জিনিসের পরিবর্তন কোচ করেছে, কী নতুনভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দল নিয়ে, সেই নিয়ে কথা বলবো। বেশ কিছু ট্রান্সফার আপডেটের খবর বেরিয়ে আসছে, সেই নিয়ে কথা বলবো। এবং নতুন যে বিদেশি প্লেয়ার ইস্টবেঙ্গলে আসতে চলেছে, সেই বিদেশি প্লেয়ারকে নিয়েও আলোচনা করে নেব আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল আইকনটাকে মনে করে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা কিছু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি, হায়দ্রাবাদকে দিয়ে যদি আমরা শুরু করি তাহলে ব্যাপারটা আরও স্পষ্ট হয়ে যাবে। তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, আইএসএলের সেকেন্ড লেগে কিন্তু হায়দ্রাবাদ অল ইন্ডিয়ান প্লেয়ার নিয়ে খেলবে, কোনো রকম বিদেশি প্লেয়াররা তাদের থাকবে না। যে সমস্ত বিদেশি প্লেয়াররা তো আগেই দল ছেড়ে দিয়েছে, দুজন বাকি ছিল, সেই দুজনের মধ্যে কিন্তু আরও একজন বিদেশি প্লেয়ার আজকে নিজস্ব সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে, সে হায়দ্রাবাদকে বিদায় জানিয়ে দিল। সেই প্লেয়ারটা হচ্ছে 33 বছর বয়সী ফিনল্যান্ডের সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার পেটিরি পেনানে। তো প্লেয়ারটা কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলছিল হায়দ্রাবাদের হয়ে, 11টা ম্যাচ খেলেছে, যেটুকু সুযোগ পেয়েছে কাজে লাগিয়েছে, গোল করেছে এবং দলকে যথেষ্ট ভরসা দিচ্ছিল। কিন্তু ওই স্যালারি প্রবলেম, সেই কারণেই কিন্তু বিদেশি প্লেয়ার টাটা আজ বাই বাই জানিয়ে দিল। তো আর জো ভিক্টর পড়ে রইল, জো ভিক্টরও কিন্তু দল ছেড়ে দেবে। তো এরপর যদি আমরা হায়দ্রাবাদেরই আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, নিখিল পূজারি। তো কাল থেকে ইস্টবেঙ্গল সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর কিন্তু এই জিনিসটা আরও জোরালোভাবে উঠে আসছে যে নিখিল পূজারির কবে সইটা হবে। দেখো, তোমাদের লাস্ট যেটা জানিয়েছিলাম, IFTWC তারা কনফার্ম করেছিল যে নিখিল কিন্তু হায়দ্রাবাদ ছাড়ছে এই উইন্টারেই, তাকে নেবার ব্যাপারে 4টে ক্লাব রেসের মধ্যে রয়েছে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল তো প্রথম থেকেই চাইছিল নিখিল পূজারিকে যে সাইড ব্যাকের সমস্যা যাতে কোনো রকম না হয় এবং সেই জায়গায় অপশান বাড়িয়ে নিতে। কিন্তু এই মুহূর্তে মোহাম্মদ রাকিব যা ফুটবলটা খেলছে, অনবদ্য ফুটবল খেলছে, তো সেক্ষেত্রে যদি কোনোভাবে নিখিলকে নেওয়া সম্ভব না হয়, সেক্ষেত্রে শোনা যাচ্ছে আই লিগের কিন্তু খুব ট্যালেন্টেড কয়েকজন প্লেয়ারের সঙ্গেও নাকি কথাবার্তা ইস্টবেঙ্গল বলেছে। যদি কোনোভাবে নিখিলের ডিলটা ডান না করতে পারে, সেক্ষেত্রে আই লিগের কোনো প্লেয়ারকেই উইন্টারে নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে ইস্টবেঙ্গলের মধ্যে। তো দেখা যাক পরবর্তী সময় যদি নিখিলের সিগনেচারটা কমপ্লিট করতে পারে, সেটাও জানিয়ে দেবো। আর যদি কোনোভাবে নিখিলের সিগনেচার না হয়ে অন্য কোনো প্লেয়ার আসে, সেটাও কিন্তু পরবর্তী সময় জানিয়ে দেবো তোমাদের ফেসবুক পেজে। তাই অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ফেসবুক পেজে জয়েন হয়ে যাও, সেখানে সমস্ত লেটেস্ট আপডেটই তোমরা পেয়ে যাবে। এরপর যদি আমরা সরাসরি চলে যাই একটু কেরালা ব্লাস্টার্সের দিকে, তোমাদের যেরকমটা জানিয়েছিলাম যে কেরালা ব্লাস্টার্স কিন্তু তাদের বিদেশি প্লেয়ারকেই আবার তাদের শিবিরে ডাকবে এবং সে এসেই কিন্তু পরবর্তী আইএসএলে কেরালার জন্য খেলবে, সেটা আর অন্য কেউ নয়, ইমানুয়েল জাস্টিনস। তো 20 বছর বয়সে এই নাইজেরিয়ান প্লেয়ার কিন্তু রীতিমতন কেরালা শিবিরে এসে গেছে এবং প্র্যাকটিস সেখানে শুরু করে দিয়েছে। তো প্লেয়ারটা কিন্তু ডুরান্ড কাপে 2টো গোল করেছিল, 3টে ম্যাচ খেলেছিল। এছাড়া কিন্তু আই লিগে 8টা ম্যাচ খেলে 1টা গোল করেছে। তো দেখা যাক কেরালার জন্য কতটা ভালো ফুটবল খেলতে পারে এই প্লেয়ার। তো এরপর যদি আমরা সরাসরি ইস্টবেঙ্গলের দিকে চলে আসি, তো কালকে রাতের দিকেই কিন্তু ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার পর মার্কাসের একটা টুইট, তারপর খেলনামের তরফ থেকেও রিপোর্টটা করা হয় যে বোরজা হেরিরাকে কিন্তু এফসি গোয়া লোন ডিলের মাধ্যমে নিচ্ছে। এবার দেখো, বোরজার কিন্তু 2024 সাল পর্যন্তই, অর্থাৎ 1 বছরই চুক্তি ছিল ইস্টবেঙ্গলের সঙ্গে। তো এই মুহূর্তে সে লোন আউট হলো, তো পরবর্তী সময় বোরজা কি আবারও ফিরে আসবে ইস্টবেঙ্গলে, সেটা হচ্ছে তোমাদের অনেকের প্রশ্ন। তো সেক্ষেত্রে বলি, এই সময় লোন আউট হলো মানে তার ফিরে আসার সম্ভাবনা 50-50 রয়েছে। যদি কোনোভাবে ইস্টবেঙ্গল ভাবে যে বোরজাকে আবার ফিরিয়ে আনবো, সেক্ষেত্রে পরবর্তী সময় কন্ট্যাক্ট শেষ হয়ে যাওয়ার পর সে ফ্রি প্লেয়ার হয়ে যাবে এবং ইস্টবেঙ্গলে সে এসে তার ফ্রি হয়ে যাবে এবং সেই সময় সে উইদাউট ক্লাব হয়ে যাবে। যদি ভাবে ইস্টবেঙ্গল যে তাকে আবারও তাদের ঘরে ফিরিয়ে আনবো, সেক্ষেত্রে অবশ্যই সম্ভব রয়েছে। যেভাবে নিশু কুমারের ডিলটা হয়েছে, তাকে কিন্তু লোনে নিয়েছে কেরালা ব্লাস্টার্স থেকে এবং পরবর্তী সময় কিন্তু 2024 সালের মে মাসের পরই সে কেরালাতে ফিরে যাবে অ্যাজ এ ফ্রি প্লেয়ার হিসাবে, উইদাউট ক্লাব হয়ে যাবে। এবার তখন যদি ভাবে ইস্টবেঙ্গল নিশু কুমারকে নেবো, সেটা ইস্টবেঙ্গলের পক্ষেও সম্ভব। যদি ভাবে যে কেরালা তারা নিশু কুমারকে ধরে রাখবে, সেটা কেরালার জন্য সম্ভব। তো এইরকমই ব্যাপারটা রয়েছে। তো এক্ষেত্রে 50-50 ধরে রাখো যে বোরজা হেরিরা আপাতত গোয়াতে গেছে, পরবর্তী সময় ইস্টবেঙ্গলে ফিরতেও পারে, নাও ফিরতে পারে। তো ইস্টবেঙ্গল কিন্তু রীতিমতন আরও একজন বিদেশি প্লেয়ারকে বলতে গেলে সেট টু সাইন করে ফেলেছে। এখনও অফিসিয়াল যেহেতু ঘোষণা হয়নি, তো সেক্ষেত্রে ধরে রাখো যে সাইনিংয়ের পথে।
তো সেই প্লেয়ারকে নিয়ে সকালে আপডেট দিয়েছিলাম। তারপর তোমাদের অনেক রকম প্রশ্ন যে 37 বছরের প্লেয়ারকে কেন সাইন করানো হচ্ছে। দেখো প্লেয়ারটার বয়স 37, ঠিক আছে, ক্লেটন সিলভার বয়স কত, সেও কিন্তু 36 বছর বয়স। তো 36 বছরের ছেলেটা যেভাবে ফুটবল খেলছে 90 মিনিট 120 মিনিট সমানভাবে কিন্তু ফুটবল খেলছে, পুরো মাঠ জুড়ে দৌড়াচ্ছে, সর্বাধিক বেশি দৌড়ায় মনে হয় ক্লেটন সিলভা। সেই জন্য বয়সটা খুব একটা ম্যাটার করে না যদি সেইভাবে ফুটবলটা খেলতে পারে। আর আইএসএল এর নিয়ম তোমরা সকলেই জানো, 4 জন বিদেশি প্লেয়ার খেলবে। তো ফার্স্ট 11-এর দিকে যদি আমরা তাকাই, একজন বিদেশি সেন্টার ব্যাক, সউল ক্রিস্পো মাঝখানে, এই দুজন তো ফিক্সড রয়েছে এবং ক্লেটন সিলভা উপরে। ওই যে মাঝখানের জায়গাটা অ্যাটাকিং রোল, তো সেই অ্যাটাকিং রোলে কিন্তু অপশান ইস্টবেঙ্গল দুটো নিয়ে আসছে এবং দুটো নতুন বিদেশি প্লেয়ার যাদের বেসিকটা কিন্তু দুর্দান্ত। মানে আইএসএল এর লেভেলে দেখতে গেলে এই যে দুজন নতুন বিদেশি প্লেয়ার আসছে তাদের ক্লাস নিয়ে কোনো রকম কথা হবে না, কিন্তু বর্তমানে তাদের বয়সটা একটু বেশি হয়েছে, ইনজুরি থেকে ব্যাক করছে। যেভাবে ইয়াগো ফালগে সিলভা সেও কিন্তু ইনজুরি থেকে ব্যাক করছে, সেইভাবেই কিন্তু এই ভিক্টর ভালস্কুয়েজ সেও কিন্তু লাস্ট সিজন তার খুব একটা ভালো যায়নি, প্রচণ্ড পরিমাণে ইনজুরিতে ভুগেছে এবং অল্প কিছু ম্যাচ পেয়েছে এবং অল্প ম্যাচ খেলে ওই অল্প খেলেছে। তো মেন পজিশানে কিন্তু অ্যাটাকিং মিডিও, যেটা কিন্তু ইস্টবেঙ্গলের রীতিমতন অভাব ছিল। বোরজা অ্যাটাকিং মিডিও নয়, সে উইংয়ে খেলতেই পছন্দ করে। তো অ্যাটাকিং মিডিওর সঙ্গেও কিন্তু লেফট উইংয়ে খেলতে ভালোবাসে এই প্লেয়ারটা। আর আরও একজন যে প্লেয়ার হচ্ছে ইয়াগো ফালগে সিলভা, সেও হচ্ছে অ্যাটাকিং মিডিও ছাড়াও রাইট উইংয়ে খেলতে পারে। তো দুটো উইংকেই কিন্তু ইস্টবেঙ্গল সচল রাখতে পারবে, প্লাস অ্যাটাকিং মিডিও। এই কারণে এই প্লেয়ারকে সাইন করাতে চলেছে। 6 মাসের ডিলে আসবে, প্লেয়ারের কোয়ালিটি নিয়ে কোনো রকম কথা হবে না। তো দুর্দান্ত প্লেয়ার, এর আগে এশিয়াতে ফুটবল খেলার অভিজ্ঞতা রয়েছে, বেশিরভাগ সময়টাই কিন্তু ক্লাব ক্যারিয়ারে MLS-এ খেলেছে। তো সেখান থেকে আসছে মানে কোনো রকম সন্দেহ নেই, কিন্তু এই ইনজুরিটা কতটা ঠিকঠাক। এবার কোচ যেহেতু পছন্দ করেছে, কোচ তো কোনো ইনজিওর্ড প্লেয়ারকে নেবে না, কোচ ভালো প্লেয়ারকেই নেবে এবং কোচের কাছে সমস্ত ডেটা রয়েছে, সে সম্পূর্ণভাবে ফিট বলেই কিন্তু কোচ তাকে সাইনিংয়ের জন্য গ্রিন সিগন্যাল দিয়েছে। তো ভরসা রাখো কোচের উপর, কোচ কিন্তু যে প্লেয়ারকে নেবে নিঃসন্দেহে তার পরিকল্পনা মতোই নিতে চাইবে। এবং এই প্লেয়ারে যেটা দেখলাম সেটা হচ্ছে এই প্লেয়ারও কিন্তু খুব ভালো সেট পিস মারতে পারে, গোলও কিন্তু করতে পারে। ইয়াগো ফালগে সিলভাও কিন্তু দুর্দান্ত সেট পিস মারতে পারে। তো দুর্দান্ত কিন্তু ইস্টবেঙ্গলের জন্য সাইন হতে চলেছে। এবার অনেকের প্রশ্ন যে কবে আসবে। দেখো এখনও পর্যন্ত অফিসিয়াল সিগনেচার বা ভিসা সংক্রান্ত ব্যাপার তো যেহেতু মেটেনি, সেক্ষেত্রে আইএসএল-এ যখন সেকেন্ড লেগ শুরু হবে ডার্বি ম্যাচের আগে হয়তো পাওয়ার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে যে নতুন বিদেশি প্লেয়ার সাইনিং হয়ে গেছে ফালকো সিলভা, সে চলে আসবে, তার পরপরই কিন্তু এই প্লেয়ারও চলে আসবে। এই ব্যাপার নিয়ে পরবর্তী সময় আরও আপডেট এলে সেগুলো তোমাদের পরবর্তী সময় জানাবো। যেটুকু জেনেছিলাম, যেটুকু জানতে পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গল দলকে নিয়ে কথা বলি, তো কোচ কার্লেস আসার পর দল যে কিভাবে পরিবর্তন হয়েছে তার একটুখানি ছোট করে তোমাদের যদি উদাহরণ দিই। ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল টোটাল 6টা ম্যাচ খেলেছে, 6টা ম্যাচের মধ্যে 4টে ম্যাচ জিতেছে, একটা ম্যাচ তারা ড্র করেছে এবং একটা ম্যাচ হেরে রানার্স হয়েছে। তো দুর্দান্ত কিন্তু ফুটবলটা খেলেছে, গ্রুপ পর্বের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই, সেমিফাইনাল ম্যাচে নর্থ ইস্টের মতন দলের সঙ্গে হাড্ডাহাড্ডি ফুটবল খেলা ডুরান্ড কাপে। তারপর ফাইনাল ম্যাচে সৌভিকের না থাকা, জর্ডান এলসের ইনজুরি, সেই কারণে কিন্তু ম্যাচটা 1-0 গোলে হারতে হয়েছিল, ছোট্ট একটা ব্যবধান। সেখানে ওই যে চ্যাম্পিয়ন হওয়াটা আর হয়ে ওঠেনি এবং সেই ম্যাচ থেকেই কোচ চেয়েছিল পরবর্তী সময় ঘুরে দাঁড়াবো, কিন্তু ঘুরে দাঁড়ানোর কাজটা খুব একটা সোজা ছিল না। আইএসএল-এর প্রথম দিকে কিন্তু ইস্টবেঙ্গলকে একদমই ছন্দে পাওয়া যায়নি। প্রথম ম্যাচ জামশেদপুরের সঙ্গে খেলেছিল, সেক্ষেত্রে ম্যাচ ড্র হয়। তার পরবর্তী সময় হায়দ্রাবাদের সঙ্গে খেলে, হায়দ্রাবাদ তুলনামূলক কম শক্তিশালী দল, সেই দলের সঙ্গে ম্যাচ জেতে। তারপরই কিন্তু ইস্টবেঙ্গলের একটা খারাপ সময় আসে, বেঙ্গালুরু ম্যাচ 2-1 গোলে বেঙ্গালুরুর কাছে হেরে যায়। এরপরে খেললো এফসি গোয়ার সাথে, 2-1 গোলে হেরে গেল। কেরালা ব্লাস্টার্সের সাথে 2-1 গোলে হেরে গেল। তখন কিন্তু সকলের মনে ওই একই জিনিস এসে গিয়েছিল যে আবারও কিছু হলো না, আবারও দলটার অবস্থা খারাপ হয়ে গেল। তো তখনও বলেছিলাম, আগেও বলেছিলাম, পরেও বলবো, দলের ওপর ভরসা রাখো, কোচের ওপর ভরসা রাখো। তারপর কোচ যে জিনিসটা করলো, হিজাজি মাহির একটা অসাধারণ প্লেয়ার নিয়ে এলো, যে কিন্তু ডিফেন্সের স্তম্ভ হয়ে দাঁড়ালো। তারপর থেকেই কিন্তু ইস্টবেঙ্গল আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে শুরু করলো। চেন্নাইয়ের সঙ্গে 1-1 গোলে ড্র, নর্থ ইস্টের সঙ্গে 5-0 গোলে ম্যাচটা জিতলো, পাঞ্জাবের সঙ্গে 0-0 ড্র, শক্তিশালী মুম্বাই সিটি এফসির সঙ্গে 0-0 ড্র, এরপর ওড়িশা এফসির সাথে 0-0 ড্র হলেও কিন্তু সেই ম্যাচটা ইস্টবেঙ্গল জিততে পারতো।
কিন্তু ওই বেশ কিছু ন্যায্য জিনিস, ন্যায্য পেনাল্টি দেওয়া হয়নি, সেই কারণে ইস্টবেঙ্গল জিততে পারেনি। তারপর শুরু হলো সুপার কাপ। সুপার কাপের আগে কিন্তু বেশ কিছুদিন ইস্টবেঙ্গল বিরতি নিয়েছিল। তো আমরাও অনেক কথা বলেছি, আমি নিজে অনেক কথা বলেছি যে এতদিন বিরতিটা খুব একটা মনে হয় ভালো হলো না, আরও যদি দল প্র্যাকটিস করতো, যেভাবে দলটা আস্তে আস্তে ফর্মে ফিরেছে, প্র্যাকটিস দরকার ছিল। তো কালকে ম্যাচের পর কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচ বলেছে যে এই ব্যাপারটা আমার কাছে এসেছিল যে এতদিন হলিডে, এতদিন ছুটি কেন। যাই হোক, আমি যেটা ভেবেছিলাম সেই রকমভাবেই চলেছি, আর সেই জন্যই আজকে এই সাফল্য। তো কোচের অবশ্যই প্রশংসা করতে হয়, এতদিন ছুটির পরও দলকে নিয়ে ছোট্ট কয়েকদিনের অনুশীলনের মধ্যেই গিয়ে তারপরে দলকে চ্যাম্পিয়ন, হায়দ্রাবাদের সঙ্গে ম্যাচ জিতলো ইস্টবেঙ্গল, তারপরে কলকাতা ডার্বি জিতলো, শ্রীনিধির সাথে জিতলো, দুর্দান্ত ম্যাচ খেললো, জামশেদপুর সেখানে ম্যাচ জিতলো, এবং সর্বশেষ ওড়িশাকে হারিয়ে দীর্ঘদিন 12 বছরের যে সেই ট্রফি খরা, সেটাকে মিটিয়ে কোচ আজকে কলকাতায় ফিরল। কোচকে যেভাবে প্রতিটা লাল হলুদ সমর্থক বরণ করে নিয়েছিল যখন কোচ এসেছিল, আজকে যখন ট্রফি নিয়ে ইস্টবেঙ্গল দল কলকাতা বিমানবন্দরে এলো, রীতিমতন কয়েক ঘন্টা ইস্টবেঙ্গল দলকে দাঁড়িয়ে থাকতে হলো, যে এত পরিমাণ সমর্থকদের প্রেসার, তারা বাইরে বেরোতে পারছে না। শেষে পুলিশি ব্যবস্থার সাহায্য নিয়ে পুলিশরা পুরো প্রোটেকশন দিয়ে তাদের গাড়িতে তুলে দিল। তারপর পুরো কলকাতা, তো নতুন করে কিছু বলার নেই, তোমরা সমস্ত জায়গা থেকে ভিডিও পেয়েছো, আমিও কিছু কিছু ভিডিও ফেসবুক পেজে শেয়ার করেছি। তো পুরো কলকাতা লাল হলুদ হয়ে গেল, এবং এই যে সাফল্য, এই সাফল্য ধারাটাকে কোচ এগিয়ে নিয়ে যেতে চায়। পরবর্তী সময় এশিয়ার মঞ্চ এএফসি, সেই জায়গাটা অনেক কঠিন, সেই রকম ভেবেই কিন্তু প্লেয়ার সাইনিং হবে। এবং যে বিষয়টা অবশ্যই প্রশংসা করতে হয়, ইমামি গ্রুপ কিন্তু খুবই খুশি ইস্টবেঙ্গলের এই সাফল্যের জন্য। একটা বছরের মধ্যে দুটো টুর্নামেন্টের ফাইনাল খেলা, চ্যাম্পিয়ন হওয়া, এবং ইমামি তারা জানিয়েছে সমস্ত দিক থেকে তারা ইস্টবেঙ্গলের পাশে থাকবে। 2024 সালের 31শে মে পর্যন্তই কন্ট্রাক্ট রয়েছে তাদের সাথে, এরপরেও কিন্তু তারা পাশে থাকবে, কোনো রকম অসুবিধা নেই। ইমামিই কিন্তু মেন স্পন্সর হবে, আরও কিছু যদি স্পন্সর বাড়ানো যায়, বাড়িয়ে কিন্তু আরও বেশি শক্তিশালী হবে কিন্তু ইস্টবেঙ্গল পরবর্তী সময় আসতে চলেছে। তো এই উইন্টারের কাজও কিন্তু ইস্টবেঙ্গল খুব ভালো করে করেছে। খুব তাড়াতাড়ি তোমরা এবার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টগুলো খুব তাড়াতাড়ি শুনতে পাবে, এবং এই ইস্টবেঙ্গল কিন্তু আইএসএলের পরবর্তী যেটা লেগ শুরু হচ্ছে ডার্বি ম্যাচ দিয়ে, তার পরের ম্যাচগুলো থেকে দেখবে এই ইস্টবেঙ্গল কীরকম ফুটবল খেলে। এবং দুর্দান্ত একটা সময়ের মধ্যে দিয়ে দল যাচ্ছে, সবাই মাঠে যাও, টিমকে সাপোর্ট করো, প্রতি মাঠেই কিন্তু হোম ম্যাচ যেগুলো থাকবে মাঠ ভরাও, দলকে সাপোর্ট করো, তাহলেই কিন্তু আরও অনেক সাফল্য কোচ আনতে পারবে। এবং কোচের উপর ভরসা রেখো, ভালো সময় এসেছে, খারাপ সময় এসেছে, খারাপ সময়ও তোমরা পাশে ছিলে, ভালো সময়ও আছো, এরপরেও কিন্তু থাকতে হবে। তো এটুকুই তোমাদের জানানোর ছিল যে ইস্টবেঙ্গলের সাফল্যটা কিন্তু একদিনে আসেনি, কোচের পরিকল্পনা মতন দল গেছে, সেইভাবেই এসেছে। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও, আর ফেসবুক পেজটাকে ফলো করে নিও।